বিধানসভার পরিষদীয় রাজনীতিতে নতুন মোড় দেখা যেতে পারে আজ, কারণ বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটা বলতে পারবো না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি জানি। সেটা পার্টি ঠিক করবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এটুকু বলতে পারবো। গতকাল ধর্নাতে এসেছিলেন দাদা? গতকাল ধর্নায় এসেছিলেন? আমি তো সকালে এসেছি বাড়ি। বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কথা বলবো, কমলিকা রয়েছেন আমার সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়ে আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা আলোচনা করে আজকে ঠিক করব। একদম শুনে নিলে পরিষ্কার। সরাসরি কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছে আমার সঙ্গে কমলিকা, আমার সহকর্মী। কমলিকা, নিঃসন্দেহে খুব বড় ডেভেলপমেন্ট। 59 জন বিধায়কের সই রয়েছে, মানে তো ম্যাজিক ফিগার রয়েছে বিদ্রোহীদের কাছে। সেক্ষেত্রে স্পিকার কি সিদ্ধান্ত নিতে পারেন? আপনারা কি মিটিং এ কোনো প্রয়োজনীয়তা ছিল 2/3 মেজরিটি নেওয়ার জন্য? এখানে শুধু 2/3 52 নয়, 59 জনের সই রয়েছেন, অর্থাৎ 2/3 থেকে বেশি সই রয়েছে। এবং ব্যাকরণ যদি দেখা যায়, যদিও এরা প্রত্যেকে যখন ঢুকছেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতা, কিন্তু যদি ব্যাকরণ দেখা যায় তাহলে এই তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের জায়গা থেকে যে তৃণমূল কংগ্রেস আজকে বলবে যে তাদের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি সহ বিরোধী দলনেতা সন্দীপন সাহা এবং যিনি মুখ্য সচেতক তিনি আখরুজ্জামান, যেটা আমরা এক্সক্লুসিভলি জানতে পারছি, এইটা যখন তারা বলবে তখন আসল তৃণমূল কংগ্রেস কিন্তু এই যে 59 জন তারা হয়ে যাবে, সেটাই সবচেয়ে বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূলের মধ্যে আরেকটা তৃণমূল কংগ্রেসের এই যে যারা বিধায়ক, তারা গত 2 দিন ধরে কলকাতায় লাগাতার বৈঠক করেছেন এবং এই লাগাতার বৈঠক করার পর তারা এই সিদ্ধান্তে এসেছেন। এবং দেখুন কারা কারা রয়েছেন। মুর্শিদাবাদের থেকে আখরুজ্জামান, তিনি হচ্ছেন মুখ্য সচেতক, এবং এই মুর্শিদাবাদ থেকে বেশিরভাগ যারা রয়েছেন, বেশিরভাগ এমএলএরাই, তৃণমূলের এমএলএরাই, তারা সই সাবুত করেছেন। বীরভূম থেকে কারা আছে দেখি। বীরভূম থেকে রয়েছেন কাজল শেখের সর্বজন বিদিত তার নাম, চন্দ্রনাথ সিনহা, প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি। অর্থাৎ প্রত্যেকটা যা নাম রয়েছে সেই নাম দেখলে সত্যি চমক হয়ে যাবে সবার। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা অত্যন্ত বড় একটা ধাক্কা তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ যদিও এদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে, আমাদের সঙ্গে কয়েকজনের কথা হচ্ছিল, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা একটা ব্লক তৈরি করা, কিন্তু যদি আমরা পরিষদীয় রাজনীতির ব্যাকরণ দেখি তাহলে আমরা এটা দেখতে পারবো তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে যারা 21 জন রয়েছেন তারা নন। তৃণমূল কংগ্রেস এখন জমা দেওয়ার পর, অধ্যক্ষ যিনি আছেন তিনি এটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পর, এখন তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরিভাবে এই 52+ অর্থাৎ 59 জন যারা, তারা এরাই কিন্তু পরিষদীয় রাজনীতির ব্যাকরণ অনুযায়ী এরাই কিন্তু তৃণমূল কংগ্রেস হবে। কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে এই সেম মডেল তারা লোকসভার ক্ষেত্রেও তারা করবেন। এবং সব মিলিয়ে এটা কিন্তু আজকে খুব বড়, দেখতে পাচ্ছেন যে একের পর এক কীভাবে বিধায়করা তারা ঢুকছে, এবং তাদের এটাই আজকে প্ল্যান ছিল। আমাদের ওখানে আমাদের সহকর্মী আবির রয়েছেন, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক সোজা ঢুকে গেলেন ঋতব্রত এই চিঠি নিয়ে, যেই চিঠিতে 59 জনের সই রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন সরাসরি বিধানসভা থেকে। আবির, কতজন বিধায়ক এলেন এখনো পর্যন্ত, কাদের কাদের দেখলেন, উল্লেখযোগ্য কারা?
দেখো অনেকজন বিধায়ক চলে এসেছেন, তার মধ্যে তোমাকে কতগুলো উল্লেখযোগ্য নাম বলে রাখি। সাবিনা ইয়াসমিন, এবং তিনি পরিষ্কার ঢোকার সময় জানিয়ে দিলেন যে বিরোধী দলনেতা কে হবে সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত তারা গ্রহণ করার জন্যই এখানে এসছেন। দ্বিতীয়ত কারা আসলেন কাকে? আখরুজ্জামান, নিয়ামত শেখ, অর্থাৎ মুর্শিদাবাদের ক্ষেত্রে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পালন করতে পারেন, মালদা অংশে যাদের অংশ গুরুত্বপূর্ণ পালন করতে পারেন, এরকম প্রচুর বিধায়ক তারা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। তৃতীয়ত যারা নতুন নির্বাচিত বিধায়ক হয়ে এসছেন এবং যার বাড়িতে সিআইডি গিয়েছিল এই শৈজাল কাণ্ডের ঘটনা তদন্ত করতে, ডোমজুড়ে তাপস মাইতি, তিনি ভেতরে প্রবেশ করলেন। নীলিমা মিস্ত্রি, বর্ণালী ধারা সহ একাধিক যারা বিধায়ক, যারা নতুন বিধায়ক হিসাবে পরিচিত, তারা ইতিমধ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। তুমি ইতিমধ্যেই তোমাদেরকে আমরা জানিয়েছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাকেই বিরোধী দলনেতা করে তারা এগোবেন, সেই চিঠি জমা পড়বে। একই সঙ্গে হচ্ছে ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পেতে পারেন হচ্ছে সন্দীপন সাহা ও জাভেদ খান, তারা দায়িত্ব পেতে পারেন, এবং আখরুজ্জামান তাকেও হচ্ছে চিফ হুইপ হিসাবে দায়িত্ব দেওয়া হতে পারে, এরকম একটা আলোচনা শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু সর্বসম্মতিক্রমে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই চিঠি আজকে জমা পড়বে, যে কারণে বেলা 10:30টার সময় একটি বৈঠক ডাকা হয়েছিল। অনেকে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, আরো অনেকজন আসবেন। অর্থাৎ কারা কারা রয়েছেন, বিভিন্ন জেলার হয়ে কারা প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে সঙ্গে নিয়ে বিধানসভার অধ্যক্ষ তিনি এসে উপস্থিত হলে তার কাছে চিঠি দিয়ে তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে বিরোধী দলনেতার পদ পাওয়ার জন্য বা বিরোধী দল হিসাবে বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের এই ব্লক তারাই থাকতে চলেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে আজকে যে চিঠিটা, অধিকাংশ বিধায়ক রয়েছেন মানে সংখ্যালঘু বিধায়কদেরও একটা বড় অংশের অনাস্থা রয়েছে মমতা অভিষেকেই। কমলিকা রয়েছে আমার সঙ্গে, কমলিকারও তোমার কাছে প্রশ্ন আছে। আবির, কমলিকা। আবির, এই প্রশ্নটা তোমার কাছে, যে যাদের দেখতে পাচ্ছ, যেটা জানা যাচ্ছে মুর্শিদাবাদের একটা বেশিরভাগ বিধায়ক সেখানে, তুমি কি সেটা দেখতে পাচ্ছ? এবং মুর্শিদাবাদ, মালদা আর বীরভূমে কারা কারা এসছে এবং তারা কি বলছেন যদি একটু আমাদের বলো। দেখো মালদা এবং মুর্শিদাবাদের যারা বিধায়ক তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে একে একে প্রবেশ করছেন, এবং আলাদা আলাদা গাড়িতে নয়, মালদা মুর্শিদাবাদের বিধায়করা একসঙ্গে এক গাড়িতে করে প্রবেশ করছেন। যেমন সাবিনা ইয়াসমিনের সাথে আমরা দেখলাম 5 বিধায়ক তারা প্রবেশ করলেন। আমরা দেখলাম হচ্ছে নিয়ামত শেখ, আখরুজ্জামানের সঙ্গে একাধিক বিধায়ক তারা প্রবেশ করলেন। এবং গতকালকেও সন্ধ্যেবেলা যখন এমএলএ হোস্টেলে বৈঠক চলছিল, সন্দীপন ঋতব্রত যে বৈঠক করছিলেন সেখানেও এরাই প্রত্যেকে উপস্থিত ছিলেন। অর্থাৎ গত দুদিন ধরে জল্পনাটা যখন বেশি করে উস্কে দেওয়া হচ্ছিল যে সত্যি তারা কি করতে চলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের অপর অংশের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছিল যে মালদা মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে সংখ্যালঘু অধ্যুষিত ভোট একটা ফ্যাক্টর, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফলে তারাও দেখতে পাওয়া যাচ্ছে যে ধরনের উপস্থিতি, তারাও হচ্ছে ঋতব্রত সন্দীপনের দিকে তারা ঝুঁকতে চলেছেন। অন্তত যেভাবে তারা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করেছেন তাতে পরিষ্কার। নিউজ 18 বাংলায় প্রথম খবর করেছিল যে এরা এই যে যারা রিভোল্ট করছে তারা এই চিঠি দেবে। সেখান থেকে দাঁড়িয়ে জাভেদ খান, যাদের পুরনো যারা তৃণমূল, যারা সিনিয়র তৃণমূল, তাদের মধ্যে কাদের কাদের দেখতে পাচ্ছ এবং তারা কি বলছে? জাভেদ খানকে দেখা যাচ্ছে, তারা কি বলছে আবির? দেখো সাবিনা ইয়াসমিন তিনি দীর্ঘদিন ধরে যুক্ত, তাকে দেখতে পাওয়া গেল। শিউলি সাহা তিনি দীর্ঘদিন ধরে যুক্ত, তাকে দেখতে পাওয়া গেল। আমরা আখরুজ্জামান, নিয়ামত শেখের মতো যারা নেতারা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পেলাম। এদেরকে তো আমরা পর দেখছি তারা বিধানসভার মধ্যে প্রবেশ করছে। তবে আমি বলবো ইন্টারেস্টিং আরো একটা জায়গাতে, যারা নতুন যাদেরকে প্রার্থী করা হলো সেই নতুন প্রার্থীর যারা রয়েছেন তারাও একের পর এক যেভাবে ভেতরে প্রবেশ করতে শুরু করেছেন, ফলে নতুন পুরনো উভয় পক্ষের যে অনাস্থা, সেই অনাস্থা ক্রমশ দীর্ঘতর হয়েছে, সেটা এক্ষেত্রে দাঁড়িয়ে বুঝতে পারা যাচ্ছে। আর একটা জিনিস খুব দেখার মতো ছিল, বলা ভালো, আজকে আমরা জানি যে হাওড়াতে প্রশাসনিক বৈঠক রয়েছে। হাওড়ার যারা বিধায়ক, গতকালকে ঠিক এখানে দাঁড়িয়ে ঋতব্রত বলে গেছিলেন যে আজকে হাওড়ার একাধিক বিধায়করা শুভেন্দু অধিকারী ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। অরূপ রায়, তাকে আমরা দেখলাম, তিনি যেমন এলেন, হাওড়ার অন্যান্য প্রান্তের বাকি বিধায়করা যারা রয়েছেন তারাও একসাথে একই গাড়িতে করে বিধানসভার অভ্যন্তরে এই বৈঠকে যোগ দিতে তারা পৌঁছে গিয়েছেন। 11:15 নাগাদ বিধানসভার অধ্যক্ষের এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারপরেই তিনি এই বাকি বিধায়কদের সঙ্গে দেখা করবেন এবং তাদের তরফ থেকে সম্মিলিত চিঠি তুলে দেওয়া হচ্ছে আজকেই, এমনটাই এখনো পর্যন্ত খবর। এদিকে সাবিনা ইয়াসমিনের বক্তব্য শুনবো আমরা। অ্যাকচুয়ালি আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়েই আজকে বিধানসভায়
তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা এমএলএরা আলোচনা করে আজকে ঠিক করব। কি নতুন কোন কিছু সূচনা হবে? দেখো, সময় হলে বুঝতে পারবেন। আমরা আমাদের নিজের কাজে এসেছি, বিধানসভায় কাজ আছে, আমার আইডেন্টি কার্ড তৈরি করতে হবে। মুখ্য সচেতক হতে পারেন আখরুজ্জামানের বক্তব্য আমরা শুনলাম। একের পর এক বিধায়করা এসে গেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভায় বিরোধী দলনেতার পদ দাবি করছেন তৃণমূলের বেসুরোরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হতে পারেন। 59 জন বিধায়কের সই করা চিঠি নিয়ে ইতিমধ্যেই বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, জাভেদ খান। মুখ্য সচেতক হতে পারেন আখরুজ্জামান। একের পর এক বেসুরো বিধায়ক ইতিমধ্যেই বিধানসভায় এসে পৌঁছেছেন। আমরা আবির আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আবারও কথা বলবো আবিরের সঙ্গে। আবির, ঋতব্রতকে তো দল বহিষ্কার করেছে, তাহলে তিনি যদি বিরোধী দলনেতা হন তারপর তার স্ট্যাটাস কি হবে? দেখো, প্রথমত হচ্ছে তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন, বিধায়ক পদ থেকে নয়। ফলে স্বাভাবিক নিয়মে তিনি রাজ্য বিধানসভার মধ্যে আনঅ্যাটাচড বিধায়ক হিসাবে তিনি থেকে যাবেন। দ্বিতীয়ত, আজকে যে চিঠি জমা হতে চলেছে সেই জমা করা চিঠিতে উল্লেখ থাকবে হচ্ছে যে তারা একটি ব্লক হিসাবে এখানে কাজ করবে, ফলে তাদের হাতে স্বীকৃতি দেওয়া হোক। ফলে বিধানসভার ইতিহাসে এ ধরনের নজির সে অর্থে নেই। যাদের সঙ্গে আমরা কথা বলতে পেরেছি তারাও কেউ মনে করে উঠতে পারছেন না। তবে এক্ষেত্রে যিনি আনঅ্যাটাচড বিধায়ক তিনি তো বিধায়ক হিসাবেই থাকবেন, ফলে তার এই পদ পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি তাকে যদি বিরোধী দলনেতা করেও দেওয়া হয়, সন্দীপনকে যদি ডেপুটি বিরোধী দলনেতার পরবর্তী স্থানে তাকে যদি দেওয়া হয় তাতেও কোনো ধরনের অসুবিধা থাকবে না। তার কারণ বিধানসভার অভ্যন্তরে দেখে নেওয়া হবে তারা বিধায়ক কিনা। ফলে এরা দুজন তো বিধায়ক হিসাবেই রয়েছে এবং এরা যদি সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ক্ষমতা যদি জাহির করে বলে যে তাদের হাতে একাধিক বিধায়ক রয়েছে, তার তথ্য প্রমাণ তারা যদি আজকে দিয়ে দেয় তাহলে তো কোনো অসুবিধাই থাকছে না। একদমই আবির, নিঃসন্দেহে বড় ভাঙনের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই যে 59 জন বিদ্রোহী বিধায়ক জানা যাচ্ছে, এটা কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা? সেক্ষেত্রে তো দলের প্রতীক নিয়েও তাহলে এবার টানাপোড়েন তৈরি হবে। আবিরের সঙ্গে আবারও আমরা কথা বলবো। এই যে অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছে, এই মুহূর্তে তৃণমূলে 80 জন বিধায়ক রয়েছে, তার মধ্যে 2 জনকে বহিষ্কার করেছে দল, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মোট বিধায়কের সংখ্যা তৃণমূলের এখন 78। এই 78-এর মধ্যে 2/3 মেজরিটি প্রয়োজন হবে। যদি তারা নতুন করে দল করতে চান তাহলে 52 জন বিধায়কের সমর্থন এক্ষেত্রে প্রয়োজন বিরোধী দলনেতার দাবি জানাতে। এবং ইতিমধ্যে 52 জনকে ছাপিয়ে গেছে সংখ্যাটা 59 জন বিধায়কের সই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী যে বিদ্রোহী বিধায়করা রয়েছেন তারা ইতিমধ্যেই এই সই করা চিঠি নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন। সহকারী দলনেতা হতে পারেন সন্দীপন সাহা, সেরকমই জানা যাচ্ছে। জাভেদ খান হতে পারেন মুখ্য সচেতক আখরুজ্জামান। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, তৃণমূলে বড় ভাঙনের সম্ভাবনা, যদিও তাতে বিজেপি সরকারের হয়তো প্রত্যক্ষ বা কোনো প্রভাব প্রত্যক্ষভাবে সেভাবে নেই, কিন্তু আপনাদের কি অবস্থান? আপনারা কি এদের কাউকে ভবিষ্যতে বিজেপিতে নিতে পারেন? দেখা যেতে পারে এদের? কিছুই এসে যায় না। তার কারণ হচ্ছে রকম পচা কিছু জিনিস এক বস্তা থেকে আরেক বস্তায় যাবে, সেই বস্তায় কি হবে না হবে, একসঙ্গে এক বস্তায় থাকবে কিনা তা নিয়ে বিজেপির লোকেদের কোনো উৎসাহ নেই। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা 15 বছর ধরে এই এদের হাতেই অত্যাচারিত হয়েছিলেন, তার নিয়েও কোনো উৎসাহ নেই। এটা কোনো নৈতিক পরিবর্তন নয়। এরা নয় যে তৃণমূল অত্যাচার করেছে মানুষের উপরে, সেটা দেখে কিছু তৃণমূলের লোক অন্যদিকে চলে যাচ্ছেন। লুটের বকরা, ক্ষমতা কোন দিকে, এইসব নিয়ে যেসব ঝগড়া ওদের আভ্যন্তরীণ, তাতে ওরা একদিক থেকে অন্যদিকে যাতায়াত করছে। আমাদের কি এলো গেল, মানুষ এদের প্রত্যাখ্যান করেছেন। এর পরের ভোটগুলোতে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। রাষ্ট্রবিজ্ঞানের স্বাভাবিক সূত্র মেনে তৃণমূল দলটি একটু একটু করে বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, খুব দ্রুত গতিতে এবারে এগোবে, এটাই আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম দেবজিৎ সরকারের সঙ্গে। একের পর এক বিধায়ক আসছেন। শিউলি সাহা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই আমরা যোগাযোগ করেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, বড় ভাঙনের মুখে দল, এটা কি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনাস্থা? 59 জন বিদ্রোহী বিধায়ক জানা যাচ্ছে, সেক্ষেত্রে তো দলের প্রতীক নিয়েও টানাপোড়েন তৈরি হবে। না, আমি জানি না যে আপনি বলছেন 59 জন বিধায়ক আসবেন বলেছেন,
কার ডাকে আসছেন। সব থেকে বড় কথা, এখানে বেশ কিছু নিয়ম কানুন আইন আছে, এইগুলো যদি আপনি একটুখানি 1 মিনিট সময় দেন আমি আপনাকে বলতে পারি। আইনের ব্যাপারটা খুব পরিষ্কার। এই বিধায়করা যখন ইলেকশনে লড়তে গিয়েছিলেন, তারা যে তৃণমূলের প্রার্থী, সিম্বল পেপার যেটাকে বলা হয়, এই ফর্ম এ ফর্ম বি, সেটা সাইন করার অধিকার আছে ভারতবর্ষের আইন অনুযায়ী, ইলেকশন কমিশনের আইন অনুযায়ী। সেটা একমাত্র পার্টির প্রেসিডেন্ট এবং পার্টির জেনারেল সেক্রেটারি সেই হিসেবে নির্ধারিত হয়। তার মানে পার্টিকে সব থেকে বেশি মান্যতা দেওয়া হয়, পার্টির সিদ্ধান্ত। আর বিধায়করা ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত, সেটা দেখুন এই জায়গা থেকে একটা গ্রে এরিয়া আছে। বিধায়করা নিজেরা সিদ্ধান্ত নিলেন, পার্টি অন্য জায়গায়, পার্টি শুধু বিধায়কদের দিয়ে নয়, পার্টি কর্মী, পার্টির কমিটি, পার্টির সমস্ত যে সাংসদরা আছেন, অন্যরা আছেন, সবটা নিয়ে পার্টি। ভারতবর্ষে পলিটিক্যাল সিস্টেম এইভাবে চলে। এইটা বলার পর আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, এর আগে মহারাষ্ট্রে বিজেপি যেটা করেছিল, শিবসেনাকে ভাঙা হয়েছিল এবং শিবসেনার যে একটা অংশ একনাথ শিন্ডের অনুগামী, তারা আলাদা হয়ে গিয়েছিল এবং বিজেপি তাদের সমর্থন দিয়ে একনাথ শিন্ডেকে চিফ মিনিস্টার করেছিল এবং সেই চিফ মিনিস্টারশিপ দিয়ে শিবসেনাকে ভাঙা হয়। আমার প্রশ্ন হচ্ছে, যদি বিজেপি এখানে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, একটা স্পষ্ট প্রশ্নের একটু উত্তর চাই, যা হচ্ছে সেটা কি তৃণমূলের ধাক্কা? না, তৃণমূলের ধাক্কার আগে প্রথম প্রশ্ন হচ্ছে, বিজেপি কি ঋতব্রত ব্যানার্জিকে চিফ মিনিস্টার করার রাস্তায় এগোচ্ছেন? আমরা এর আগে যেটা মহারাষ্ট্র মডেল দেখেছি, শুভেন্দু অধিকারীকে সরিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে চিফ মিনিস্টার করবেন এই আশা দিয়ে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু, আপনাদের সঙ্গে কথা বললেন এতক্ষণ তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার।